আগস্ট হত্যাযজ্ঞের জন্য দায়ী আওয়ামী লীগ সরকার, জানালেন ভলকার তুর্ক। জাতিসংঘে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন উপস্থাপন। ট্রাইব্যুনালে ন্যায় বিচার নিশ্চিতে তাড়াহুড়ো নয়, জানালেন চিফ প্রসিকিউটর। গুম খুনের বিচারে সহায়তার আশ্বাস দুই কূটনীতিকের। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বললেন আমির খসরু। ভোট নিয়ে অহেতুক বিতর্ক না করার আহ্বান। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে, সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পদ্মা সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ভুয়া রেকর্ড ও জাল দলিলের মাধ্যমে অর্থ লোপাট, 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ক্ষমতার অপব্যবহার পূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এবং প্রধান উপদেষ্টার আরও 2 বিশেষ সহকারী নিয়োগ, দায়িত্ব নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা। জুলাইয়ের চেতনায় শিক্ষা ব্যবস্থা গড়ার প্রত্যয়। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। জুলাই আগস্টে হাসিনা সরকারের নির্দেশেই নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা বাহিনী পরিকল্পিতভাবে বিচার বহির্ভূত গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জেনেভায় সংস্থাটির তদন্ত অনুসন্ধান দল প্রতিবেদন প্রকাশকালে এ কথা জানায়। এ সময় উপস্থিত আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, স্বাধীন ও নিরপেক্ষভাবে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল বিগত আওয়ামী লীগ সরকার, তার তদন্তে বাংলাদেশে প্রায় 2 মাস অবস্থান করে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। গেল 12 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশের পর বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সদস্য দেশগুলোকে বাংলাদেশে সংঘটিত নৃশংস গণহত্যা সম্পর্কে জানান দিতে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শহীদ পরিবারের সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। No man can arbitrarily shoot or demean any innocent poor man. আলোচনার শুরুতে জুলাই গণহত্যার তথ্য উপাত্ত সহ প্রমাণাদি তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এ সময় ভলকার তুর্ক জানান, হাসিনা সরকারের মদতেই নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা বাহিনী পরিকল্পিতভাবে এই গণহত্যা চালিয়েছে। February this year, we believe that former government officials ফেব্রুয়ারির 12 তারিখ সাবেক হাসিনা সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা বাহিনী পরিকল্পিতভাবেই বিচার বহির্ভূত গণহত্যা চালায়। সাধারণদের আটকে নির্যাতন করা হয়, যার শিকার বিক্ষোভে আন্দোলনরত শিক্ষার্থী সহ নারী শিশুরাও। জুলাই গণহত্যার তদন্ত ও বিচার স্বাধীন এবং নিরপেক্ষভাবে করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চলমান বিচার প্রক্রিয়া নিশ্চিতে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ ব্যবহার করা হবে বলেও জানান তিনি। মানবাধিকার সংগঠনের অনুসন্ধানে উচ্ছেদিত সরকারের মানবতা বিরোধী কার্যক্রম উঠে এসেছে, যেখানে গণহত্যা সাধারণের ওপর অসম বল প্রয়োগ করা হয়েছিল। এ অপরাধে ব্যবহৃত সব আলামত সংগ্রহ করা হয়েছে। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার তদন্ত ও বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চলমান বিচার প্রক্রিয়া নিশ্চিতে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ ব্যবহার করা হবে। পক্ষপাতিত্ব না করে ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় জুলাই আগস্টে ঘটে যাওয়ার নৃশংসতা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে ন্যায় বিচার নিশ্চিতে কোনো তাড়াহুড়া করা হবে না বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বানও জানান তিনি। এর আগে পতিত আওয়ামী সরকারের 15 বছরের গুম খুন সহ জুলাই গণহত্যার বিচারে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন 2 কূটনীতিক উইলিয়াম বি মাইলাম ও জন ডেনিলোভিচ। ট্রাইব্যুনাল নিয়ে অপপ্রচার রোধে সহায়তার আশ্বাসও দেন তারা। সাবরিনা মজুমদারের প্রতিবেদন। জুলাই আগস্টের গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে নানা ধরনের আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দলের নেতাদের বক্তব্যের পর প্রশ্ন ওঠে শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে। আমরা এই খুনি হাসিনার বিচারটাকে নিশ্চিত করি। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আবারও জানালেন এই মাসেই তদন্ত শেষ হবে শেখ হাসিনার মামলার। তবে বিচার নিয়ে কোনো তাড়াহুড়া করা হবে না, রাজনীতিকদের চাপ না দেওয়ার আহ্বানও জানান তিনি। অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না, কারণ বিচার, ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। আমাদের সব কিছু দেখতে হয়। জনগণের বিচার চাওয়ার ব্যাপারে তারা চাইবেন দ্রুত, আমরা চাইব সুষ্ঠু নিরপেক্ষভাবে হওয়া, যতটুকু সময় দরকার ততটুকু সময় নেয়। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন সাবেক মার্কিন 2 কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যানও। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক রাইট টু ফ্রিডম, তার প্রতিনিধিরা আজকে চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন। ওনারা এসেছিলেন আমাদের সাথে এই ট্রাইব্যুনালের বিচারের ব্যাপারে জানার জন্য। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। এদিন গাজীপুরের হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে কনস্টেবল আকরামকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। নাফিয়া ফারজানার প্রতিবেদন। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য তোলার আগে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এই সময় কারাজীবন থেকে মুক্তি নিয়ে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন স্বৈরাচার সরকারের সাবেক এই প্রভাবশালী মন্ত্রী। দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত এরপর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক সহ অন্য আসামিদের। যাত্রাবাড়ী, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় আনিসুল হক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, সোলাইমান সেলিম, কামাল আহমেদ মজুমদার, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 আসামিকে গ্রেফতার দেখায় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যারা ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল বিভিন্নভাবে এবং এই আন্দোলনে ছাত্রদেরকে, ছাত্র জনতাকে গুলি করা যারা সহায়তা করেছে এবং তারা যারা সরাসরি অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে 12 জনকে আজকে বিভিন্ন মামলায় আজকে বিজ্ঞ আদালতে উত্থাপিত করা হয়। অপরদিকে আসামি পক্ষের অভিযোগ, পরিবর্তিত পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। সংশ্লিষ্ট বিষয়ে আমরা এটা জামিন পাওয়ার হকদার, হয়তো পরিস্থিতির কারণে হয়তো আমরা জামিনটা পাচ্ছি না। এদিকে গুলশান থানার সাজিদ হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আওয়ামী দুঃশাসনের সঙ্গে জড়িত সবার বিচার হতেই হবে, তবে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এক এক দিন এক এক বিষয়ে আলোচনায় এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার সুযোগ নেই, আর দেশ এখনো পুরোপুরি স্বৈরাচার মুক্ত হয়নি বলে অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। রাজধানীর রামপুরায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বিএনপির নেতা কর্মীরা বেঁচে থাকতে ভোট নিয়ে ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না। এ সময় ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি বলেন, দেশি বলেন, যারাই ষড়যন্ত্র করবে, যারাই দোষর হিসেবে কাজ করবে, আমরা দৃঢ় হাতে তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ।
এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে সুযোগ থাকলে আমরা সিরিয়াস ডিরেগুলেশন করে ফেলবো বাংলাদেশে, সিরিয়াস ডিরেগুলেশন। পরে চলমান বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। কি এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আমির খসরুর মতে যে কোনো দল যে কোনো মতবাদ নিয়ে আসতে পারে, তবে এ নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। মতামত তো সবারই থাকতে হবে। আমাদেরও 31 দফা এই সংস্কার প্রস্তাব আছে না, এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো। আমাকে জনগণের কাছে যেতে হবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যাবে না। কোনো পত্র নাই, পত্র একটা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতির সন্ধান পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। একই দিন 33 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে আলাদা মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। 32,000 কোটি টাকা প্রকল্পের একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় হয়। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নামে দুদক খোঁজ পেয়েছে নানা অসঙ্গতির চিত্র। দুদক জানিয়েছে ভুয়া রেকর্ডপত্র ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক 23টি চেকের বিপরীতে সরকারের 9,57 লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমোদ রঞ্জন ঘটক সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। একই দিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ ও 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 23 কোটি 51 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 257 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে 23 কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হলেন শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাদেরকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। উপদেষ্টাদের সহায়তার জন্য শেখ মঈনুদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এর আগে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া প্রধান উপদেষ্টার 3 জন বিশেষ সহকারীকে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনায় শিক্ষা ব্যবস্থাকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। আর দায়িত্ব হস্তান্তর করে শিক্ষা খাতের নানা চ্যালেঞ্জ উত্তরণে সরকারের পদক্ষেপ তুলে বিদায়ী উপদেষ্টা বলেন, 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন শিক্ষা উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন।
বুধবার বেলা 11টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী চৌধুরী রফিকুল আবরার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। পরে সচিবালয়ে বিদায়ী উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ধ্বংসস্তূপ থেকে শিক্ষা খাতকে এগিয়ে নিতে নানা চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান বিদায়ী উপদেষ্টা। এ সময় 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব বলে জানান তিনি। বইয়ের বেলায় বইয়ের প্রকাশনায় এই যে দেরি হচ্ছিল, আমরা যে কি যুদ্ধ করেছি, কত জায়গায়, কত ভাবে, কত প্রতিবন্ধকতা, সেটা বই লেখা যেতে পারে। আর অন্তর্বর্তী সরকারের সময়ে শিক্ষা খাতকে শক্ত ভিত্তি দেওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে, আমি এটুকুই বলবো। এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না, তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া, দ্যাট ইজ দ্য গোল। এই ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান নতুন শিক্ষা উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বিভিন্ন খাতের লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে দেশের শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ দিয়েছেন। আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন সামনে রেখে বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় এই অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে দিনভর অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে বনানী কাঁচা বাজারে অভিযান চালিয়ে 3টি দোকানকে 25,000 টাকা জরিমানা করে তারা। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এবারে রমজানে পণ্যমূল্য নিয়ে স্বস্তিতে আছেন ক্রেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দাম আবারও চড়া, সেই সঙ্গে সংকট সয়াবিন তেলের। এমন পরিস্থিতিতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে বনানী কাঁচা বাজারে চলে অভিযান। এ সময় ডিমের দাম বেশি রাখা সহ ক্যাশ মেমোর নানা অনিয়মের জন্য 3টি দোকানে জরিমানা করা হয়। দোকানদাররা জরিমানার অভিযোগ স্বীকার করে তুলে ধরে তাদের কথা। ভাঙ্গা চুরা সব ধরনের তো ড্যামেজ আছে, সারার লোকে তো এইসব কথা বললে হবে না। ক্যাশ মেমো যে কারমাজা বলে যে নিলে নেন, নাহলে চলে যান, বেগুন ক্যাশ মেমো দেওয়া যাবো না, বেগুন নিলে নাহলে চলে যান, বিক্রি করবো না, এরকম আমাদেরকে বলে। তার মেমো আমার কাছে 3000 রাত্রে হারা মারলাম, আমি তাই না এটা আজকে জন্মতে আর আমি লেখা নাই, তার লেখা দিয়ে গেল না করে। অভিযান শেষে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, গত বছরের তুলনায় এবারের রমজানের নিত্যপণ্য নিয়ে স্বস্তিতে আছে ক্রেতারা। মোটামুটি একটা পর্যায়ে তেল কি সরবরাহ স্বাভাবিক হয়েছে, এখন তেলের আর ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে শাকসবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর পর্যাপ্ত সরবরাহ আমরা খেয়াল করলাম, কোনো ক্রাইসিস আমরা দেখতে পাইনি। এইবারে রমজানে ভোক্তারা স্বস্তিতে আছেন, সবকিছু পণ্যের মূল্য তাদের নাগালের ভিতরে রয়েছে, এই জন্য আমাদের কিছুটা ভালো লাগছে। নিত্যপণ্যের বাজার মনিটরিং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ঈদকে সামনে রেখে নতুন করে সেজে উঠেছে ফ্যাশন হাউসগুলো। নানা ট্রেন্ডি পোশাকের সঙ্গে স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পসরা সাজিয়েছেন দোকানিরা। ঈদ আয়োজনে ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে ওয়েস্টার্ন ধারার সঙ্গে এথনিকের চলনও রয়েছে। নারীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সুতির পাশাপাশি পাকিস্তানি পোশাক। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ, আর তাই ফ্যাশন প্রেমীরা ব্যস্ত ঈদের নতুন সব সাজ পোশাক ঠিক করতে। গুণগত মান
মডার্ন আর ট্রেন্ডি পোশাক এই প্রজন্মের প্রথম পছন্দ। এবারের ঈদ ফ্যাশনে তাই আধিপত্য করছে আরামদায়ক ও ট্রেন্ডি পোশাক। ফ্যাশন হাউসগুলোতে ঈদ কালেকশনেও দেখা মেলে নতুনত্বের। ক্রেতা বিক্রেতারা বলছেন গতবারের তুলনায় এবারের ঈদ কালেকশন কিছুটা ভিন্ন। এগুলো নতুন কালেকশন এসেছে এবার, একটু ফ্রক প্যাটার্নের, একটু ডিফারেন্ট কাটের এবং কালারফুল এই ড্রেসগুলো এবার বেশি আসে। নারীদের পছন্দের তালিকায় থাকছে লম্বা গাউন, হালকা রঙের থ্রি পিস, কটন লিনেনের কামিজ। অন্যবারের চেয়ে পাকিস্তানি ড্রেসের চাহিদা এবার কিছুটা বেশি। কেউ কেউ আবার ঝুঁকছেন দেশীয় পোশাকের দিকে। ফার্স্ট চয়েস পাকিস্তানি থ্রি পিস। সবাই একটু পাকিস্তানি কালেকশনের উপরে একটু বেশি ঝোঁক। পাকিস্তানিটা পছন্দ করি, কাপড়টা কোয়ালিটি ভালো, অথবা বাংলাদেশে। আর বাংলাদেশের কাপড় এখন অনেক মান উন্নত হয়েছে। পুরুষদের ফ্যাশনে চলছে কটন পাঞ্জাবি, কাবলি, ডিজাইনার শার্ট ও ডেনিমের ট্রেন্ড। এথনিক স্টাইলের চাহিদাও কম নয়। এবার ছিমছাম ডিজাইনের পাঞ্জাবি পুরুষদের তালিকার শীর্ষে রয়েছে। সাথে ফ্যাশনেবল ঘড়ি বা অন্যান্য ম্যানস ওয়্যার তো থাকছেই। একদম কটনের মধ্যে যে পাঞ্জাবিগুলো আছে, সময় তো সবসময় এটা পাঞ্জাবি চাহিদা সবসময় তুঙ্গে থাকে। আগের তুলনায় এবার অনেক ভেরিয়েশন, এটা আমাদের জন্য পজিটিভ। এবি ফোর্স ব্র্যান্ড, সিকো 5, ফসিল, হ্যাঁ এখন এগুলো ভালো ট্রেন্ডিংয়ে চলতেছে। অনেক দোকানেই দেখা মেলে বিশেষ মূল্য ছাড়ের। বিক্রেতারা বলছেন ক্রেতাদের কথা মাথায় রেখেই চলছে এমন অফার। রমজানের শুরুতে আশানুরূপ বিক্রি না হলেও মার্কেটগুলোতে কম নয় ক্রেতা সমাগম। 10 রমজানের পরে জমে উঠবে ঈদ কেনাকাটা, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন শুরুর দিন থেকেই বিশ্বমানের গ্রাহক সেবা দিতে প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমানের বহরে যুক্ত হওয়া নতুন 32টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট উদ্বোধন করে একথা বলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরী। এ সময় তৃতীয় টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক মান বজায় রাখতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান। তারই ধারাবাহিকতায় বিমানের সক্ষমতা বৃদ্ধিতে গেল 6 মাসে প্রায় 90 কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হয়েছে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট জিএসি বিভাগে। আগামী 6 মাসে আরও প্রায় 150 কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটিতে। বুধবার দুপুরে নতুন যুক্ত হওয়া যন্ত্রপাতি কমিশনিং করে বিমান, যা উদ্বোধন করতে আসে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিমান। চালুর দিন থেকে বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হবে। হিউম্যান রিসোর্সেস আছে বলেই তো আমরা এখন রিক্রুট করতেছি এবং এমনভাবে করছি যাদেরকে ট্রেনিং দিয়ে আমরা রেডি করতে পারি। অবশ্যই এই সময় আমি যুদ্ধ শেষ হওয়ার পরে ট্রেনিং দিলে লাভ হবে। বিমান যেদিন থেকে থার্ড টার্মিনাল সরকার চালু করবে, বিমান সেই দিন থেকে এই সার্ভিস দিতে পারবে, সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, বর্তমান টার্মিনালের সক্ষমতা কম হওয়া সত্ত্বেও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে বেশ উন্নতি করেছে বিমান। তবে তৃতীয় টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক মান বজায় রাখতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রতিটা অর্গানাইজেশন কিন্তু তেমনভাবে পার্টনার আছে। আমরা যদি কাস্টমস বলি, ইমিগ্রেশন বলি, সিকিউরিটি বলি, এভিয়েশন সিকিউরিটি বলি, প্রত্যেকে কিন্তু পার্টনার। সো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যাপাসিটি বিল্ডটা করতে হবে থার্ড টার্মিনালের জন্য। এবং আমি আগেই বলে দিচ্ছি যে সবাইকে কিন্তু এই ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এবং এই প্রসেসটাকে দ্রুততার সাথে করতে হবে। কাউকে কোনো কিন্তু ছাড় আমরা এখানে এই টার্মিনালে দিব না, থার্ড টার্মিনালে, কারণ আমরা আন্তর্জাতিক মানটা ধরে রাখতে চাই। উদ্বোধন শেষে প্রায় 54 কোটি টাকা ব্যয়ে 6 ধরনের মোট 32টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ঘুরে দেখেন অতিথিরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। কোনোভাবেই থামছে না লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অপহরণ আর মুক্তিপণ আদায়। দেশটিতে এখনও অপহরণ চক্রের হাতে জিম্মি বহু বাংলাদেশি, যাদের উপর চলছে অমানবিক নির্যাতন। মুক্তিপণ না দিলে কেউ কেউ হচ্ছেন হত্যার শিকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, লিবিয়ায় কার্যকর সরকার না থাকায় জিম্মিদের উদ্ধার করা যাচ্ছে না। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। মুক্তিপণের দাবিতে লিবিয়ায় প্রবাসী আব্দুর রবের ওপর চলছে এমন অমানবিক নির্যাতন, যার ভিডিও চিত্র ধারণ করে প্রতিনিয়তই পাঠানো হচ্ছে দেশের স্বজনদের কাছে। শুধু স্বজন নয়, লোমহর্ষক সেই ভিডিও দেখলে যে কেউ আঁতকে উঠবে।
মুক্তিপণ হিসেবে ২৬ লাখ টাকা দাবি করছে অপহরণকারীরা। তবে নোয়াখালীর কবিরহাট এলাকায় জীর্ণশীর্ণ ঘর বাদে আব্দুর রবের নেই কোনো সম্পদ, তাই এখন শুধু কান্না আর আহাজারি করছেন তার পরিবার। দেশ টিভির অনুসন্ধান বলছে, লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অপহরণ নতুন নয়। কিছুদিন আগেও অপহরণের শিকার হন নাজিম, সাগর, সোহান ও বিদ্যুৎ। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে লিবিয়া গিয়ে তারা ৪০ লাখ টাকার বিনিময়ে নিঃস্ব হয়ে ফিরেছেন শুধু জীবন নিয়ে। নাটোরের 4 জন আর গাজীপুরের 1 জন। আমরা রুমে থাকি, ওইটি মনে এখন বেশি দিছে মাফিয়ার কাছে। মনে করেন 9 দিন অনেক মারধর নির্যাতন করছে। বাসায় তিনি মনে করেন টাকা চাইছে ওরা। আমি মেলা ক্ষতিগ্রস্ত, আমার প্রচুর টাকা ঋণ পান করে দিছিলাম। সে সময় আমি কোন কাজই পাইছিল না আমার স্বামী, যাওয়া মাত্র এরকম ঘটনা ঘটেছিল। আমি বিশাল আকারেরই ক্ষতিগ্রস্ত। তবে অপহরণের পর অনেকেই ফিরতে পারে না জীবন নিয়েও। তথ্য বলছে ২০২০ সালে ২৬ জন বাংলাদেশিকে অপহরণের পর মুক্তিপণ না পাওয়ায় হত্যা করেছে অপহরণকারীরা। এরপরেও যে বাংলাদেশ সরকারের টনক নড়েনি তারই প্রমাণ বর্তমান ঘটনাগুলো। কিন্তু কেন, এবার জানতে চাই তা। প্রবাসীদের সহযোগিতায় করা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড বলছে, সমস্যা লিবিয়া সরকারের, যার ফলে ঘটনাস্থল ও চক্র শনাক্ত করতে সমস্যায় পড়ছেন তারা। লিবিয়া একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, সেখানে এখনো ফুললি ফরমেটিভ গভর্নমেন্ট এখনো নাই। 3টি অঞ্চলে এখানে প্রশাসনিকভাবে ভাগ করে শাসনের মাধ্যমে দেশটা চালানো হচ্ছে। ফলে সঠিকভাবে ডিটেক্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পরিবারের লোক বলতেও পারেন না মাঝে মধ্যে ঠিক কোন এলাকায় আছেন। অভিবাসন নিয়ে কাজ করা সংগঠন ব্র্যাকের মাইগ্রেশন প্রধান বলছেন, সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে মুক্তিপণ হিসেবে নেওয়া অর্থ লেনদেনের সূত্র ধরে চক্রগুলো শনাক্ত করা সম্ভব। এই যে ভিডিওগুলো দেখিয়ে টাকার লেনদেন হয়, অর্থের লেনদেন হয়, সেই টাকাটা কোথায় যায়, কে রিসিভ করে, দালাল কারা, সেই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কারণ মানব পাচার একটা সংঘবদ্ধ অপরাধ, যেখানে অনেকগুলো পার্ট জড়িত থাকে এবং অর্থের লেনদেন এখানে একটা বড় বিষয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে প্রবাসীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে উল্লেখ করে তিনি জানান, এদের ৭৯% লিবিয়া প্রবাসী পড়ছেন অপহরণ চক্রের খপ্পরে। অন্ততপক্ষে ৭৯% মানুষ তারা এইভাবে যাওয়ার পথে নির্যাতনের শিকার হয় এবং তাদের ৯৩% ক্যাম্পে বন্দি রেখে নির্যাতন করা হয়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।